স্যার স্ক্রিন চলে এসেছে। হ্যাঁ আচ্ছা, তো ওই দিন আমরা ম্যাথ খুব একটা করতে পারিনি, আজকে ওইটার একটা ম্যাথ করবো, নেক্সট থিওরি দেখবো। তো এই কোশ্চেনটা পড়ো, দেন হচ্ছে আমরা সলভ করে ট্রাই করি। পড়ো কি বলছে। হাইড্রোজেন পরমাণুতে তৃতীয় বোর কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করো, এই কক্ষে ইলেকট্রনের শক্তি হিসাব করো। আচ্ছা, তার মানে আমার কাছে ব্যাসার্ধ চাইছে, কোন কক্ষের? তৃতীয় বোর কক্ষের। ঠিক আছে, তো ব্যাসার্ধ আমরা কি জানি? এরকম কিছু, ঠিক আছে। এখন আমাকে কি বলছে? তৃতীয় বোর কক্ষ, দ্যাট ইজ 3 নাম্বার কক্ষ, মানে n এর ভ্যালু যখন 3, তখন আমাকে ব্যাসার্ধ বের করতে বলছে। তো n এর ভ্যালু 3, এখন আমরা বাকি ভ্যালু গুলো জানতে হবে। তো h কত? h হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট। এপসাইলন নট হচ্ছে ওই যে স্থিতরিতে শিখছিলাম, 8.854 ইন্টু 10^12 মেবি। ঠিক আছে, ইউনিটটা কি হবে? ইউনিটটা আই গেস হচ্ছে তোমার দাঁড়াও, কি হবে সেটা হচ্ছে কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার, আই গেস এরকম হবে। ওকে, এম হচ্ছে তোমার ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর কত? 9.31 ইন্টু 10^30। আচ্ছা, 9.31 না, মানে 9.11 কেজি মনে হয়। স্টিল একটু ক্যালকুলেটর যদি থাকে তোমার কাছে, চেক করে দেখো। ক্যালকুলেটর হচ্ছে ই দেওয়া থাকে, কনস্ট্যান্ট গুলোর ভ্যালু দেওয়া থাকে। আছে ক্যালকুলেটর? না স্যার। আচ্ছা, আমার কাছে আছে, আমি চেক করে নিই। হ্যাঁ, 9.11 ইন্টু 10^31 কেজি। চার্জ ই এর ভ্যালু কত? ইলেকট্রনের চার্জ, এই যে এটা 1.6 ইন্টু 10^19 কুলম। আর পাই তো আমরা জানি, তাইলে সবকিছু এখানে বসায় দাও, আর এন এর জায়গায় সবকিছু বসায় দাও। 3 স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার, মানে হচ্ছে এই যে এটা ইউনিট কি? জুল সেকেন্ড। সো এইচ এর ভ্যালু বসায় দাও। এপসাইলন নট কত? এপসাইলন নট হচ্ছে 8.854। আচ্ছা, এপসাইলন নট বসায় এখানে আর কি। আর নিচে আমাদের যা আছে, এম এর ভ্যালু হচ্ছে বসাই আমরা। ই কত? ই হচ্ছে 1.6 10^19। ঠিক আছে, তো হচ্ছে এখানে একটা ভ্যালু পাবো। ভ্যালুটা কত? ক্যালকুলেটর তো নাই তোমার কাছে, তুমি কিছুই নিয়ে বসো না। কেমনে হবে? পড়তে বসছো, কিছুই নিয়ে বসো নাই। তো এখানে আনসার কত দিছে? 4.786 ইন্টু 10^10 মিটার। ফোর পয়েন্ট সেভেন এইট সিক্স ইন্টু 10^10। ঠিক আছে মোটামুটি। ওকে, এত মিটার। অ্যান্ড আমরা একটা জিনিস জানি যে 1 আর্মস্ট্রং, কেমিস্ট্রিতে একটা ইউনিট দেখবা 1 আর্মস্ট্রং বলে। তো 1 আর্মস্ট্রং সমান কত? 10/10 মিটার। এটাকে 1 আর্মস্ট্রং বলা যায়। তাহলে আমরা এখানে এটাকে কি বলতে পারবো? যদি আর্মস্ট্রং দিয়ে প্রকাশ করি, এটা ভ্যালু কত হবে? 4.786 আর্মস্ট্রং। বুঝা গেছে? এর উপরে নট থাকলে বোঝা যাবে এটা হচ্ছে 1 আর্মস্ট্রং বলছে। আর 1 আর্মস্ট্রং মানে হচ্ছে এত মিটার।
তো হচ্ছে আমাদের অ্যান্সার এটা আসছে, সো দ্যাট মিন্স হচ্ছে এটাকে যদি অ্যামস্ট্রং ইউনিটে প্রকাশ করি এত অ্যামস্ট্রং হবে। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যান্সার। সেকেন্ড কোশ্চেনটা কি বলছে বলো? সো সেকেন্ড কোশ্চেন বলছে ইলেকট্রনের শক্তি হিসাব করো। শক্তি হিসাব করা, আমাদের ব্যাসার্ধ বেড়ে গেছে, এখন শক্তি চাইছে। আচ্ছা, এক সেকেন্ড। ওকে, এখন খেয়াল আছে শক্তির ইকুয়েশনটা জানি কি ছিল? En সমান কি ছিল? পড়ছো? জি স্যার। পড়ছো এগুলা? জি স্যার। তাহলে বললো না কেন En সমান কি হবে? শক্তি সমান কি হয়? সরি, এটা বাসায় পড়ো নাই? না পড়লে হবে না এগুলা। ঠিক আছে। আগেন তোমার আগের মতো n এর ভ্যালু হচ্ছে 3, আগের মতো হিসাব। n এর ভ্যালু হচ্ছে তোমার 3, m হচ্ছে তোমার ইলেকট্রনের ভর, তারপরে ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, h হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট, তারপরে এপসাইলন নট, এটা কত? 8.854 × 10⁻12, এত কুলম্ব স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ডাটা, যা দেওয়া দরকার ছিল। এখন সবগুলো বসায় দাও। m এর ভ্যালু হচ্ছে বসাও, e এর ভ্যালু বসায় দাও, আগে n এর ভ্যালু n হচ্ছে 3, তো 3 স্কয়ার, h এর ভ্যালু বসাও। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যালো। জি স্যার। ওকে, ভ্যালুগুলো জাস্ট এইখানে যার যার জায়গায় বসায় দাও। আমরা যেগুলা পাশে লিখছি জাস্ট ভ্যালুগুলো বসায় দিবা। শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, সো জাস্ট ভ্যালুগুলো আমরা বসায় দিছি। এখন এইখানে কি ভ্যালু আসবে এইখানে দেখি আমরা। এখানে মোটামুটি আমাদেরকে -2.41 × 10⁻19 বলছে। ওকে, সো এত জুল। সো এটাই কি আমাদের শক্তি, বা এটাই হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তো এরকমই তোমার বোরের যেই আমরা ইগুলো দেখছিলাম, মডেল দেখছিলাম, ওইখানে ব্যাসার্ধ চাইতো, বেগ চাইতো, তো এরকম সিম্পল জিনিসই থাকে, কঠিন কিছু থাকে না। ঠিক আছে, এগুলো তাইলে ওইখান থেকে দেখো। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা, বা হচ্ছে একটা পদার্থের তেজস্ক্রিয়তা ধর্ম নিয়ে কি কি থাকে। বলো তো তেজস্ক্রিয়তা কি? 9-10-এ এই ওয়ার্ডটা শুনছো অ্যাকচুয়ালি, কেমিস্ট্রিতে কিছুটা শুনছো তেজস্ক্রিয়তা ব্যাপারটা।
বলো তেজস্ক্রিয়তা কি? এই মুহূর্তে মনে আসতেছে না। এই সিম্পল ব্যাপারগুলো কেমনে মনে না আসে? আচ্ছা, তেজস্ক্রিয়তা কি জিনিস? যে কিছু কিছু পরমাণু থাকে, যেমন ইউরেনিয়াম, রেডিয়াম, এগুলা তেজস্ক্রিয় হয়। মানে কি? এরা হচ্ছে কিছু স্পেসিফিক ধরনের রশ্মি নিক্ষেপ করে, যেমন হচ্ছে আলফা রশ্মি, গামা রশ্মি, বিটা রশ্মি। এসব রশ্মি নিক্ষেপের ফলে কি হয়? এই পরমাণুটা ক্ষতিগ্রস্ত হয় বা এই পরমাণুটা ক্ষয় হয়। তো ক্ষয় হইলে কি হয়? এই পরমাণুটা ভেঙে অন্য কোনো পরমাণুতে কনভার্ট হয়ে যেতে পারে। হয়তো এটা অনেক বড় পরমাণু, এটা ভেঙে দুইটা ছোট ছোট পরমাণুতে কনভার্ট হয়। এই যে ব্যাপারগুলা, যে তোমার একটা পরমাণু ক্ষয় হচ্ছে নিজে থেকে, কোনো বাইরের ইফেক্ট ছাড়াই, এই ব্যাপারটাই হচ্ছে তেজস্ক্রিয়তা। ঠিক আছে? তো এই তেজস্ক্রিয়তার ফলে কি হয়? একটা পরমাণু ক্ষয় হয়। তো পরমাণু ক্ষয়ের ব্যাপারটা এরকম যে এটা নির্দিষ্ট সময় পরে পরমাণুর পরিমাণটা কমে যায়। মানে কি? ধরো এখন হচ্ছে বর্তমানে চিন্তা করো 500টা পরমাণু আছে, এই ইউরেনিয়ামের 500টা পরমাণু আছে। তা একটা নির্দিষ্ট সময় চিন্তা করো টি সেকেন্ড পরে বা টি সময় পরে এই পরমাণুটা কমে গেছে, কমে চিন্তা করো হচ্ছে 300 হয়েছে। দ্যাট ইজ আমার একটা ইনিশিয়ালি সংখ্যা থাকে, এতটুকু পরমাণু আছে, সেটা কমে গিয়ে আরেকটুকু হয়, মানে অন্য একটা পরমাণু হয়। আবার এইটাও কি একটা নির্দিষ্ট সময় পরে, টি সেকেন্ড পরে বা অন্য কিছু সময় পরে চিন্তা করো এখানে আবার কমে যায়। ঠিক আছে? জি স্যার। তো তার মানে কি একটা তেজস্ক্রিয় পরমাণু আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। তো ক্ষয় হওয়ার পরে কোন সময় কতটুকু হবে সেটা কেমনে বোঝে? তো এদের একটা স্পেসিফিক ধর্ম আছে, যে একটা নির্দিষ্ট সময় পরে পরমাণুর ক্ষয়ের যেই হার, সেইটা ওই সময়ে যতটুকু পরমাণু উপস্থিত আছে সেটা সমানুপাতিক। কিরকম? যে ক্ষয়ের হার মানে কি? ক্ষয়ের মানে হচ্ছে এইটা ডি এন বাই ডিটি, যেহেতু ক্ষয় হচ্ছে, কমতেছে, এই জন্য সামনে একটা নেগেটিভ। যে একটা নির্দিষ্ট সময় পরে পরমাণুর ক্ষয়ের হার হচ্ছে এটা। যদি তুমি ডিএন চিন্তা করো, এইখান থেকে এখানে যাইতে কতটুকু ক্ষয় হয়েছে? 200। 200 পরমাণু 500 থেকে 300 তে যখন গেছে, কতটুকু কমছে? 200 কমছে। তো 200টা কমছে কতটুকু সময়? টি সময়। 200 বাই টি বা ডিএন বাই ডিটি এইটাই বোঝায় যে কতটুকু ক্ষয় হয়, কত সময় ক্ষয় হচ্ছে। আর যেহেতু ক্ষয় হচ্ছে বা কমতেছে, এই জন্য এখানে একটা নেগেটিভ। তো এই ক্ষয়ের হারটা সমানুপাতিক হয় ওই সময়ে যতটুকু পরমাণু উপস্থিত আছে তার সমানুপাতিক। মানে কি? 500 থেকে টি সময় পরে কতটুকু পরমাণু উপস্থিত আছে? এই যে 300টা। এই ক্ষয়ের হারটাই জি স্যার। 300 সমানুপাতিক হবে, বা হচ্ছে এন এর সমানুপাতিক হবে। মানে কি? এই এনটাকেই, মানে 300টাকে আমি এন বলতেছি, যে একটা নির্দিষ্ট সময় পরে এন সংখ্যক পরমাণু উপস্থিত আছে। আর এই ক্ষয়ের হারটা কত? ডিএন বাই ডিটি, এটা সমানুপাতিক হবে এই এন এর। ঠিক আছে? জি স্যার। এখন তুমি যদি সমানুপাতিক চিহ্ন উঠায় দাও, একটা কনস্ট্যান্ট দিতে হয় না? বাচ্চাকাল থেকে শিখছি আমরা। কনস্ট্যান্টটা ধরো ল্যামডা। ঠিক আছে? এখন এই ল্যামডা একটা সুন্দর নাম আছে, ল্যামডাকে বলা হয় ক্ষয় ধ্রুবক। বুঝা গেছে? সিম্পল কিছু ক্যালকুলেশন করি, আমরা দেখি যে দেখো এইটুকু কি লেখা যায় যে ডিএন বাই এন সমান সমান মাইনাস ল্যামডা ডিটি। আর আর গুণ করছি, আর হচ্ছে এনটাকে নিচে নামাই দিছি, মাইনাসটাকে ওই পাশে সরাই দিছি। এটুকু কি আমরা লিখতে পারবো? জি স্যার। শিওর? জি স্যার। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি। এই ডিএন ডিটি, এই ডি, এইগুলো তো হচ্ছে মানে নরমাল ক্যালকুলেশন আমাদের ঝামেলা করতেছে, সেগুলো সরানো দরকার আমাদের। এই যে ডি গুলা, এই ডি গুলা কি? যে ডিফারেন্সিয়েশনের অপারেটর না? সেটাই কিন্তু ডিএন ডিটি, এগুলো কিন্তু ডিফারেন্সিয়েশনের অপারেটর গুলা। তো এগুলো সরানো যায় কিভাবে? আমরা এক কাজ করি, এই ইকুয়েশনটাকে, এই যে লাস্ট এই ইকুয়েশনটা পাইছি, এইটাকে ইন্টিগ্রেশন করে ফেলি। তো যদি ইন্টিগ্রেশন করি কি পাবো দেখো তো? এরকম কিছু। ঠিক আছে? এখন ইন্টিগ্রেশনের একটা লিমিট থাকে না? জি স্যার। এত থেকে এত। খেয়াল করো,
এই যে 500 থেকে 300 হয়েছে, এই 500টা কি প্রাথমিক অবস্থায় পরমাণু সংখ্যা না? জি স্যার। ইনিশিয়াল সময় যখন হচ্ছে তুমি কোনো ক্ষয় হয়নি, তখন হচ্ছে প্রাথমিক অবস্থায় এই 500 আছে। তো এখন 500 তো না, এটা হচ্ছে যে কোনো কিছু থাকতে পারে। তো এই প্রাথমিক অবস্থায় পরমাণুটাকে আমি এন নট বলি, ঠিক আছে? আর এই টি সময় পরে, যেই সময় পরে তুমি মাপতেছো, ওই সময় পরে কতটুকু হয়েছে, এই এন, এইটাই কিন্তু আমার এন। তাহলে আমি বলতে পারবো যে ইনিশিয়ালি পরমাণু সংখ্যা হচ্ছে এন নট, আর নির্দিষ্ট সময় পরে সেটা হচ্ছে এন। তাহলে লিমিটটা এটাই কিন্তু, যে এন নট থেকে এন, ঠিক আছে? এটাই কিন্তু আমার লিমিট। আর টাইমটা কি, যখন প্রাথমিক অবস্থায় ছিল এম নট, তখন কিন্তু কোনো টাইম শুরু হয়নি, মানে তখন 0 সেকেন্ড, ঠিক আছে? তখন কোনো ক্ষয় হয়নি, তার মানে তখন কি 0 সেকেন্ড। আর যখন এই এন হইছে বা 300 হইছে, তখন কি একটা নির্দিষ্ট সময় টি অতিবাহিত হইছে, ঠিক আছে? তাহলে সময়ের জন্য লিমিটটা কি হওয়া উচিত, যে 0 থেকে টি পর্যন্ত। বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে আমার এইখানে ডান পাশে লিমিটটা কি হবে, 0 থেকে টি। ওকে, তো জি এখন স্যার। এই বাম পাশের ইন্টিগ্রেশনের একটা ভ্যালু হয়, বলতো এটাকে ইন্টিগ্রেশন করলে আমি কি পাবো, ডিএন বাই এন। জি স্যার। কি জি স্যার, এই ডিএন বাই এন এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাবো বলো? ওটাই পাবো এটাই পাবো, মাইর খাবো আমার কাছে। স্যার। 1 ইন্টিগ্রেশন হবে না? কেন 1 হবে? এই ইন্টিগ্রেশনটা কি বলো, 1 বাই এক্স ডিএক্স, এটা সমান কি হয়? ও আচ্ছা আচ্ছা। এটা কি 1 বাই এন ডিএন না? এটা তোমাকে বলো যে 1 বাই এক্স ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? স্যার যে পাওয়ার হ্যাঁ, -1। ঘোড়ার ডিম, লন এক্স হয়। ও সব আচ্ছা। ভুইলা গেলে কেমনে হবে? তো এটাও সেম, দেখো 1 বাই এন ডিএন, সো এটা ইন্টিগ্রেশন কি হবে, লন এন, ঠিক আছে? আর এখানে একটা লিমিট জি আছে স্যার। এন নট থেকে এন। এখন ডান পাশে খেয়াল করি, আমাকে একটা জিনিস বলো যে 2 কে যদি ডিফারেন্সিয়েট করি কি পাবো? 2 কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? 2 কে ডিফারেন্সিয়েট করলে 0 পাওয়া যায়। 0, তার মানে 2 একটা কনস্ট্যান্ট, তাই তো? তো কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন অ্যাকচুয়ালি করা যায় না, তার মানে শুধু কনস্ট্যান্ট যদি চিন্তা করো, তো কি করতে হইতো মনে আছে, কনস্ট্যান্ট কে সবসময় আমরা ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে আসতাম। তো সেম কেস, মাইনাস ল্যামডা, এই ল্যামডা কিন্তু একটা কনস্ট্যান্ট চলে যায়, সমানুপাতিক চিহ্ন উঠাইয়ে আমরা ল্যামডা পাইছি। তো মাইনাস ল্যামডা এটা একটা কনস্ট্যান্ট, এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, তো এটাকে ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে আসি, ঠিক আছে? আর ভেতরে থাকলো কি, 0 থেকে টি হচ্ছে তোমার ইন্টিগ্রেশন লিমিট ডিটি, ঠিক আছে? জি স্যার। এখন আমার এই বাম পাশে লিমিটটা বসাই দিই আমরা। আগে বসাইতে হয় হচ্ছে আপার লিমিট। কার জায়গায় আপার লিমিট, এই যে চলক এন, এইটার জায়গায় আপার লিমিট, তো এন এর জায়গায় এন বসাই, এন। আর এবার লোয়ার লিমিট, এন এর জায়গায় লোয়ার লিমিট, সো এন এর জায়গায় এন নট, ঠিক আছে? আর ডান পাশে কি পাবো বলো? ডান পাশে কি হবে, এই ইন্টিগ্রেশনটা করলে কত হয়, ইন্টিগ্রেশন অফ ডিটি, এটা মানে কত? এটা বলো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স কত হয়? আহ সব খায় স্যার ফেলছো, এগুলা কেমনে হবে? হ্যাঁ, এটা হচ্ছে এক্স, 1 ইন্টিগ্রেশন অফ কেন? ডিএক্স মানে হচ্ছে এক্স। এটা চিন্তা করো, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স, আর ইন্টিগ্রেশন অফ ডিএক্স সেম না, এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তো 1 কে ইন্টিগ্রেশন করতেছো এখানে, ওটাই করলে এক্স পাবা। তো এখানে তো সেমই হবে, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ইউজ করবা। প্র্যাকটিস তো করো না অনেকদিন ধরে, তো পারবা কেমনে? আজকে ইন্টিগ্রেশন পড়তে বসবা, স্লাইডও দিয়েছিলাম এগুলার, পড়তে বসবা। তো ইন্টিগ্রেশন অফ ডিটিও কি হবে তাহলে, টি,
এখানে একটা লিমিট আছে 0 থেকে t। আচ্ছা, বাম পাশে দেখো একটা কাজ করা যায়, ln n মাইনাস ln n নট, এটা এরকম না, ln a মাইনাস ln b, দেখা যায় এটা ln a মাইনাস ln b এর মতো চিন্তা করা যায়, ln a মাইনাস ln b। শুনতে পাচ্ছ? জি স্যার। তাহলে ln a মাইনাস ln b এটাকে কি লেখা যায়? ln a বাই b লেখা যায় না, 9 10 এ শিখছি। জি স্যার। তাহলে ln n জি বাই স্যার। n নট। আর ডান পাশে আমরা লিমিট বসাই আমাদের। তো ডান পাশে যদি লিমিট বসাই, আগে আপার লিমিট t এর জায়গায় t, এরপর হচ্ছে লোয়ার লিমিট। লোয়ার লিমিট হচ্ছে 0, সো t এর জায়গায় 0। তার মানে এই যে একটা ইকুয়েশন পাইছি, এটাই কিন্তু আমাদের ফাইনাল ইকুয়েশন চিন্তা করা যায়। বুঝা গেছে? শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো এই জিনিসটা আমাদের ফাইনাল ইকুয়েশন চিন্তা করা যায়। কোনটা? এই যে এইটা। t মাইনাস 0 আলটিমেটলি ওটা t হয়ে যায়, সো আমরা এই যে ফাইনাল এই ইকুয়েশনটা পাচ্ছি। তো চাইলে এটাকে আরেকটু সুন্দর করা যায়। কিরকম সুন্দর? যে ক্যালকুলেটর যদি খেয়াল করো, শিফট লন যদি টিপ দাও, ই আসবে। শিফট লন মানে হচ্ছে ই। তো ক্যালকুলেটর যদি শিফট লন টিপ দেয় মানে হচ্ছে তুমি লনটাকে উল্টা পাশে পাঠাই দিচ্ছ। তো লন যদি উল্টা পাশে পাঠাও, এটা ই হয়ে যাবে এন্ড এরকম হবে। সো ফাইনালি আমরা একটা ইকুয়েশন পেয়েছি যে n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ঠিক আছে? সো এটার মানে জি কি? স্যার। যে টি সময় পরে তোমার কতগুলা পরমাণু অবশিষ্ট থাকবে। জি স্যার। n নট কি? যখন শুরু, প্রাথমিক অবস্থা। প্রাথমিক অবস্থা তোমার যতগুলা পরমাণু ছিল, যে ইউরেনিয়াম ক্ষয় হচ্ছে, তো প্রাথমিক অবস্থা তুমি ইউরেনিয়াম কতগুলা পরমাণু রাখছো, ওই সংখ্যাটা হচ্ছে n নট। টিটা কি? যেই সময় পরে তুমি হিসাব করতেছো, তার মানে অতিবাহিত সময়। জি স্যার। আর ল্যামডা কি? ল্যামডা হচ্ছে তোমার সেই ক্ষয় ধ্রুবক। ঠিক আছে? জি স্যার। এখন চিন্তা করো যে তুমি 500টা পরমাণু রাখছো। হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় 500টা পরমাণু রাখছো। তো সেটা কিছু সময় পরে, একটা নির্দিষ্ট সময় পরে সেটা হয়ে গেছে 250। তাহলে বলো তো কতটুকু হয়েছে আগের তুলনায়? আসো? হ্যালো? স্যার অর্ধেক অর্ধেক। অর্ধেক। তো এই যে একটা সময় গেছে না অর্ধেক, যে 500টা জি থেকে স্যার। 250 হয়েছে, একটা সময় কিন্তু গেছে। সেই জি স্যার। সময়টাকে আমরা কি বলতে পারি? যে একটা তেজস্ক্রিয় মৌল অর্ধেক হইতে যে সময় লাগছে। ঠিক আছে? তার মানে আমি বলতে পারি এই সময়টা হচ্ছে তেজস্ক্রিয় মৌলটার অর্ধ জীবন। ফুল জীবন কি পুরোটা শেষ হতে যে সময় লাগে, তো অর্ধেক হইতে যে সময় লাগে সেটাকে আমরা কি বলবো? অর্ধ জীবন। জি স্যার। ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা জি দেখবো স্যার। অর্ধ জীবন সময়টা কত হয়। ওকে, এটা আমরা একটু দেখবো এখন। আচ্ছা, যাই হোক, তো আমরা এরকম একটা ইকুয়েশন আগে পাইছি। এখন যেহেতু অর্ধ জীবন বের করতে চাচ্ছি, তার মানে এন নট যদি প্রাথমিক অবস্থায় হয়, হ্যাঁ, তো অর্ধ জীবনে কি হবে, কতটুকু থাকবে বলো তো অবশিষ্ট? স্যার অর্ধেক থাকবে। হ্যাঁ, অর্ধেকটা কত হয়?
এন নটের অর্ধেক মানে বাই এক্স্যাক্টলি 2 এন হবে। নট বাই 2। ঠিক আছে, যেহেতু আমরা হচ্ছে অর্ধজীবন বের করতে যাচ্ছি, সো সেটা যদি প্রাথমিক অবস্থায় এন নট থাকে, তো অর্ধজীবন পরে সেটা এন নট বাই 2 সংখ্যক অবশিষ্ট থাকবে। আর টাইমটা তখন কত হবে, সেই টাইমটা একটা সুন্দর নাম আছে, টি হাফ বলে। টি হাফ, এটা মানে হচ্ছে অর্ধজীবন। ঠিক আছে, তো আমরা সবকিছু এখানে বসাই দিই, কি হবে, এন এর জায়গা হচ্ছে এন নট বাই 2, ল্যামডা ল্যামডার জায়গা টি এর জায়গায় টি হাফ। খেয়াল করো, এইখানে এন নোট আছে, এখানে এন নোট আছে, সো কাটা যায়, থাকে কি 1/2 সমান সমান এরকম কিছু। ঠিক আছে, তখন তুমি যদি আবার ইটাকে এই পাশে আনতে চাও, তাহলে কিরকম হবে, যে ইটা এই পাশে আসলে এটা এখন লন হয়ে যাবে। লনকে যদি এই পাশে নেও, তাহলে ই হয়ে গেলে ই কে এই পাশে আনলে লন হয়ে যাবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? জি স্যার। সো এটা লন হাফ হইলো, আর ডান পাশে মাইনাস ল্যামডা টি হাফ। এখন আমি যদি একটা কাজ করতে চাই, যে লন হাফ কে যদি তুমি মানে 1/2 কে যদি 2/1 লিখতে চাও, তো সামনে একটা মাইনাস চলে আসবে। ঠিক আছে, লন 1/2 কে আমি লন 2 লিখতে চাচ্ছি, তো সামনে একটা মাইনাস চলে আসবে, ওই যে বাচ্চাকালের লগারিদমের ফর্মুলা আর কি। জি স্যার। সো এখন খেয়াল করো, যে ডান পাশে একটা হাফ আছে, মানে সরি মাইনাস আছে, বাম পাশে আছে। So আমি ফাইনালি লিখতে পারি যে ল্যামডা টি হাফ ইজ ইকুয়াল টু হচ্ছে লন 2। তাহলে বলো তো আমার টি হাফ সমান কত হবে? টি হাফ সমান হবে লন 2 টি বেরের বাই ল্যামডা। তার মানে এটাই হচ্ছে আমার অর্ধ জীবন যে কোনো একটা পরমাণুর জন্য। লন 2 ডিভাইডেড বাই ল্যামডা, যেখানে ল্যামডাটা কি, ক্ষয় ধ্রুবক। বোঝা গেছে? শুনতে পাইছো? জি স্যার। আচ্ছা, তো অ্যাট লাস্ট আরেকটা টপিক আছে আমাদের, কিছু কি বলতে নিছিলা? না স্যার, না স্যার। আচ্ছা, অ্যাট লাস্ট আরেকটা টপিক আছে, যেটা হচ্ছে গড় জীবন নামে পরিচিত। ওকে, তো গড় জীবন ব্যাপারটা কি, ইউরেনিয়ামে তো অ্যাকচুয়ালি একটা পরমাণু না, অনেকগুলো পরমাণু আছে। তো প্রত্যেকটা পরমাণুই নিঃশেষ হইতে যে সেম সময় লাগতেছে এরকম কিন্তু ব্যাপার না। এক একটা পরমাণু নিঃশেষ হইতে এক এক রকম সময় লাগতেছে। নিঃশেষ মানে কি, একেবারে শেষ হয়ে যাওয়া যদি চিন্তা করো। তো তুমি বিভিন্ন পরমাণুর জন্য যদি তুমি এই নিঃশেষ হওয়ার সময়টা বের করে একটা অ্যাভারেজ বের করো, যে হচ্ছে সবগুলো পরমাণু হিসাব করে দেখলাম যে একটার হচ্ছে 500 বছর, একটা হচ্ছে 600 বছর, একবার একটা হচ্ছে 700 বছর, এরকম বিভিন্ন পরমাণুর জন্য তুমি দেখলা যে এত এত সময় লাগে হচ্ছে নিঃশেষ হতে। তো হচ্ছে আমি এই সবগুলো যদি একটা অ্যাভারেজ বের করি, এটাকে বলতে পারবো যে ইউরেনিয়াম পরমাণুর জন্য গড় জীবন হচ্ছে এরকম। ঠিক আছে, তো এই টোটাল জিনিসটাকে, গড় জীবনটাকে তুমি ডিরেক্ট একটা ফর্মুলার আকারে প্রকাশ করতে পারো, সেটা হচ্ছে টাউ সমান সমান 1/ল্যামডা। এইটাই হচ্ছে আমার গড় জীবন, টাউ হচ্ছে তোমার সেই পরমাণুটার গড় জীবন। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো, আমরা টি হাফ সমান সমান সামথিং পাইছিলাম, যে লন 2 টি বাই হচ্ছে ল্যামডা। তাহলে আমরা এরকম লিখতে পারি কিনা দেখো তো, যে টি হাফ বাই লন 2 ইকুয়াল টু 1/ল্যামডা, দেখা যায়? জি স্যার। আচ্ছা, 1, তাহলে টাও সমান সমান দেখো তো কি লিখতে পারি, যে 1/ln 2, এক সেকেন্ড, 1/ln 2 ইন্টু টি হাফ। দেখা যায় না, 1/ল্যামডার জায়গায় তুমি এই ভ্যালুটা বসাই দিছো। সো 1/ln 2 এটার ভ্যালু যদি বের করো, তাহলে দেখবা মেবি কত, 1.44 সামথিং কিছু আসে। যাই হোক, তো হচ্ছে আমরা এত কিছু না করে টি হাফ সমান সমান লিখতে পারি হচ্ছে ln 2 ইন্টু টাও। এই টাওটা মানে হচ্ছে তোমার গড় জীবন।
আর লন টুর ভ্যালু কত? লন টুর ভ্যালু মোটামুটি হচ্ছে 0.693। সো আমরা এখানে টি হাফ সমান সমান এইটাও লিখতে হবে যে টি হাফ সমান সমান 0.693 ইন্টু হচ্ছে টাও। টাও কি? টাও হচ্ছে তোমার গড় জীবন। বুঝা গেছে? জি স্যার। সো তার মানে আমরা এখানে 3 ধরনের কিছু ফর্মুলা পাইছি। এখন ম্যাথ করার আগে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে একটা গ্রাফ শিখবো। কিরকম গ্রাফ? এই তেজস্ক্রিয় পরমাণুর এই জীবনকালের গ্রাফ শিখবো আমরা। এখন খেয়াল করো, চিন্তা করো যে ইনিশিয়ালি 500টা পরমাণু ছিল কোনো একটা তেজস্ক্রিয় পরমাণু। তো যদি টি হাফ সময় যায় মানে অর্ধ জীবন যায়, তাহলে কয়টা পরমাণু থাকবে? বলো। শুনতে পাচ্ছ? স্যার আরেকবার একটু বলবেন? বললাম যে মনে করো প্রাথমিক অবস্থায় কোনো একটা তেজস্ক্রিয় পরমাণু 500টা ছিল, মানে 500টা পরমাণু আছে। তো ধরো অর্ধ জীবন পাস করছে, মানে অর্ধ জীবন বা টি হাফ সময় গেছে। তো টি হাফ সময় পরে কতগুলা পরমাণু থাকবে এখন? স্যার হাফ থাকবে। 250। টি হাফ সময় মানে অর্ধ জীবন, আর অর্ধ জীবন চলে গেলে একটা তেজস্ক্রিয় পরমাণুর অর্ধেক হয়ে যায়, 250। তাহলে আমাকে বলো এখন একেবারে শেষ হতে কত সময় লাগবে, মানে এরপরে যদি আরো ধরো টি হাফ গেছে, তাহলে এই টি হাফ সময় পরে কতটুকু অবশিষ্ট থাকবে, বা আদৌ অবশিষ্ট থাকবে কি থাকবে না, বলো। 0 হবে? স্যার 1 to 5 হবে। ব্যাপারটা আসলে এরকমই যে জিনিসটা এরকম না যে এখানে 500 থেকে 250 হয়েছে, যেই সময় লাগছে ওই সেম সময় গেলে আবার এখানে তাহলে এটাও শেষ হয়ে যাবে। মানে এখান থেকে 500 থেকে 250 হয়েছে, খেয়াল করো 250টা তাইলে হচ্ছে ক্ষয় হয়ে গেছে। 500 থেকে 250 হওয়া মানে কি? ডিফারেন্স কত? 250। টি হাফ সময় পরে বেসিক্যালি 250টা ক্ষয় হয়ে গেছে, তাহলে আরো টি হাফ সময় গেলে 250টা ক্ষয় হয়ে যাবে। এটা আমাদের নর্মাল সেন্স বলে, কিন্তু আসলে এরকম হয় না। কিন্তু টি হাফ মানে হচ্ছে ওই সময় যতটুকু উপস্থিত, টি হাফ সময় পরে তারা অর্ধেক হবে। তাহলে প্রথমে 500 ছিল, টি হাফ সময় পরে সেটা 250 হবে। এখন উপস্থিত আছে কয়টা? 250টা। আরো যদি টি হাফ সময় যায়, তাহলে এখন শূন্যটা হবে না, এখন হবে 125টা। আবার ধরো টি হাফ সময় গেছে, তাহলে এখন কিন্তু 125টা শেষ হবে না, হবে কি 125টা উপস্থিত আছে, তাহলে অর্ধেক, তার মানে হচ্ছে 62.5। এইভাবে কিন্তু যেতে থাকবে। পারফেক্ট জিরো কোনোদিন পৌঁছাবে না, পারফেক্টলি জিরো এটা কোনোদিন পৌঁছাবে না। কোনো তেজস্ক্রিয় পরমাণু একেবারে নিঃশেষ হয়ে যায় এটা কখনো পসিবল হয় না। বোঝা গেছে ব্যাপারটা? জি স্যার। তো তুমি যদি একটা গ্রাফ চিন্তা করি, যে এরকম একটা গ্রাফ সময়ের সাথে সাথে কতগুলা পরমাণু উপস্থিত আছে, সেই গ্রাফটা যদি চিন্তা করো, তো ইনিশিয়ালি ধরো এন নট ছিল, হ্যাঁ। তো গ্রাফটা কাইন্ড অফ এরকম থাকে। ইনিশিয়ালি যদি এন নট থাকে, তো এটা হচ্ছে জিরো সময়, হ্যাঁ। তো টি হাফ সময় পরে কতটুকু হবে? এইটা হচ্ছে তোমার টি হাফ সময়। টি হাফ সময় পরে এই যে এই জায়গাতে আসতেছে, এই জায়গায় পরমাণুর পরিমাণ হচ্ছে এন নট বাই 2। বুঝা গেছে? এখন আরো টি হাফ সময় পরে গেছে, দেখো ধরো যে এইখানে টি হাফ সময় পরে এখানে আসছে। সো কতটুকু থাকবে তখন? স্যার অর্ধেক। এন নট বাই 2 হচ্ছে উপস্থিত আছে, তাহলে অর্ধেক কত? এন নট বাই 4। ঠিক আছে? তার মানে এই জায়গায় যখন টি হাফ গেছে আরো, এটা টি হাফ হলে এটা টি হাফ এর দ্বিগুণ। এত সময় পরে উপস্থিত আছে এন নট বাই 4। আরো টি হাফ গেলে কি হবে? আরো যদি তোমার অর্ধ জীবন যায়, তো এইখানে উপস্থিত হবে এন নট বাই 8।
তার মানে এই জি, গ্রাফটা কখনোই তোমার এই অক্ষের সাথে, যে সময় অক্ষের সাথে কোনোদিনও মিশবে না। এই গ্রাফটা কোনোদিনও মিশবে না, এটা এভাবে চলতে থাকবে, বাট কোনোদিনও এই অক্ষের সাথে মিশবে না। এই অক্ষের সাথে মিশা মানে কি, যে তোমার এখানে পরমাণুর সংখ্যা কত, এই যে এই 0, সময় অক্ষের সাথে কোনোদিন এই লাল গ্রাফটা মিশবে না, কারণ মিশলে তখন পরমাণুর সংখ্যা 0 হয়ে যাবে। বেসিক্যালি এইভাবে যাইতে থাকবে, কিন্তু কোনোদিনও মিশবে না। দ্যাট ইজ, আমরা এরকম একটা গ্রাফ পাবো তেজস্ক্রিয়তার পরমাণুর ক্ষেত্রে। বুঝা গেছে? মাঝে মাঝে তোমাকে এই গ্রাফটা দিয়ে দেয়, দিয়ে বলে হচ্ছে গ্রাফটা এক্সপ্লেইন করো, বা হচ্ছে গ্রাফটার বিভিন্ন জায়গায় হচ্ছে ডাটা দেয়। তো ডাটা দেখে বুঝতে হবে যে কোনটা কি। বুঝা গেছে? জি স্যার। ওকে, আচ্ছা তাহলে হচ্ছে আমরা এখন যদি একটা ম্যাথ দেখি এই রিলেটেড। আচ্ছা, এই কোশ্চেনটা পড়ো, পড়ে বলো কি কি জিজ্ঞাসা করছে আমাদের কাছে। এক খণ্ড রেডিয়াম 4000 বছর তেজস্ক্রিয় বিকিরণ নিঃসরণ করে এর পঞ্চম অংশে পরিণত হয়। রেডিয়ামের ক্ষয় ধ্রুবক নির্ণয় করুন। আচ্ছা, তার মানে কি, যে যদি প্রাথমিক অবস্থায় এন নট থাকে, তাহলে যেই সময় বলছো ওই সময় পরে কতটুকু আছে, আছে হচ্ছে এন নটের 1/5। তার মানে এন সমান হচ্ছে এন নট বাই 5। ঠিক আছে? আর টাইম কত বলছে, 4000 বছর। 4000 বছর পরে এতটুকু অবশিষ্ট আছে। তো তোমার কাছে কি চাইছে? ক্ষয় ধ্রুবক। ক্ষয় ধ্রুবক মানে কি? এই ল্যামডা। ল্যামডা কত? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। বুঝতে পারছি? কোশ্চেন বুঝছো? জি স্যার। আচ্ছা, তাইলে আমরা একটা জিনিস শিখছি যে এন সমান সমান সামথিং। এইটা খেয়াল করো, এই ইকুয়েশন আমি এন জানি, এন নট জানি, টিও জানি, খালি ল্যামডা বের করতে হবে। এন এর ভ্যালু কত? এন নট বাই 5 বসাই দিই। এন নটের ভ্যালু তো এন নটই, ল্যামডা জানি না, আর টি হচ্ছে 4000। তো দেখো দুই পাশে তোমার এন নট আছে, এটা কাটা যায়, থাকে কি 1/5 ইকুয়াল টু এরকম কিছু। তো এখন আগের মতো তুমি যদি ই করো, যে এটাকে যদি এই পাশে নিয়ে আসো, ইটাকে যদি এই পাশে নিয়ে আসো, তাহলে লন 1/5 হবে, আর এই পাশে হচ্ছে মাইনাস ল্যামডা ইন্টু 4000। তো ফাইনালি তুমি যদি ল্যামডার ভ্যালু বের করো, এখানে যে অ্যান্সারটা দিছে 4.02 ইন্টু 10 টু দি পাওয়ার -4 পার ইয়ার। ইয়ার ইনভার্স 1 বা পার ইয়ার, এইটা তুমি অ্যান্সার করবা। ঠিক আছে? আরেকটা জিনিস তোমার হচ্ছে ল্যামডার ইউনিট কি, ক্ষয় ধ্রুবকের ইউনিট কি হবে? এখানে পার ইয়ার কেন লিখলাম বলো? দেখো, ল্যামডা সমান আমরা একটা জিনিস পাইছিলাম, যে লন 2 ডিভাইডেড বাই টি হাফ। এটা একটা জিনিস পাইছিলাম আমরা।
তো খেয়াল করো লন টু তো জি স্যার। কনস্ট্যান্ট আর টি হাফ হচ্ছে সময়। ঠিক আছে, তো তুমি যদি এককগুলো বসাও, তো উপরে তো 1 আর নিচে হচ্ছে সময়ের একক, তার মানে 1 বাই সময়ের একক। তো তোমার সময় যদি বছরে হয় তাহলে 1 বাই বছর, মানে পার ইয়ার। সময় যদি তোমার মিনিটে হয় তাহলে 1 বাই মিনিট, তার মানে পার মিনিট। ঠিক আছে, তার মানে সময়ের একক যা হবে ঠিক তার উল্টা একক হচ্ছে ল্যামডার একক। বুঝছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন একটা ম্যাথ নিজে করার চেষ্টা করো, আমি তোমাকে কোশ্চেন দিচ্ছি। স্যার একটু এখানে শেষ করে আসি স্যার, একটু কাজ আছে এখন স্যার। এখানে শেষ করবা? জি স্যার, মাস্কের জন্য। আচ্ছা ঠিক আছে, বাট হচ্ছে তাইলে বাসায় পড়ো কিন্তু। জি স্যার। ওকে, আচ্ছা থাকো তাইলে। আচ্ছা।